Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো ফিজিক্যাল এনভায়রনমেন্ট, কনসেপ্ট অ্যান্ড নেচার। এই টপিকটা থেকে প্রথমেই আমরা কনসেপ্টটা জেনে নেব, কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। সো ফিজিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের কনসেপ্ট অ্যান্ড নেচার সম্বন্ধে আমরা জেনে নেব। তবে ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারে কিন্তু আমরা আগে যেগুলো পড়েছি সেখান থেকে কিন্তু পেয়ে যাব। যেরকম আগে আমরা অ্যাটমসফিয়ার চ্যাপ্টার পেয়েছি, সেটার পার্ট এখানে পেয়ে যাব। আমরা হাইড্রোস্ফিয়ার নিয়ে পড়েছি, বায়ুমণ্ডল, সেটা আমরা পেয়ে যাব। শিলামণ্ডল পড়েছি, সেগুলোও কিন্তু আমরা পেয়ে যাব। তো বলতে পারো আমরা আগে যেগুলো পড়েছি সেগুলির একটা শর্টে এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া রয়েছে। তোমাদের যদি আগের চ্যাপ্টারগুলি ক্লিয়ার থাকে তাহলে এটা একদম ইজিলি বোঝা যাবে, আলাদাভাবে তোমাদের শিখতেই লাগবে না, কিন্তু সেটা ভালোভাবে বুঝতে লাগবে। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। আর তোমরা প্লেলিস্টের মধ্যে সবগুলি সাবজেক্টেই কিন্তু আলাদা আলাদা করে টপিক ওয়াইজ ক্লাস দেওয়া রয়েছে। তোমরা সিকোয়েন্সে ক্লাসগুলি দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো ফিজিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ। তো এই যে প্রকৃতি, পরিবেশ, পরিবেশ শব্দটি উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ থেকে। তো পরিবেশ শব্দটি উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ থেকে। ফরাসি শব্দ এনভার, ফরাসি শব্দ এনভার থেকে এই পরিবেশ শব্দটি এসেছে। যে এন প্লাস যে ভাইরন, এই শব্দটা থেকে কিন্তু পরিবেশ শব্দটি এসেছে। এন এর অর্থ হচ্ছে মধ্যে এবং ভাইরনের অর্থ হচ্ছে পরিবেষ্টন। অর্থাৎ এক কথায় বলতে গেলে পরিবেশ বলতে পরিবেশ বেষ্টনকারী পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়। মানে বেসিক্যালি পরিবেশকে বেষ্টন করে যা কিছু রয়েছে, আমাদের আশেপাশে যা কিছু রয়েছে, সেটা কিন্তু আমরা পরিবেশ বলে থাকি। তো এই পরিবেশ শব্দটি কোথা থেকে এসেছে? ফরাসি শব্দ থেকে। কোন ওয়ার্ডটা? এনভার থেকে। তার মধ্যে ইএন হলো মধ্যে আর ভাইরন হলো পরিবেষ্টন। ওকে, তো এটা হলো পরিবেশের যে মানেটা। এখন আমরা দেখে নেব এই যে পরিবেশ রয়েছে, পরিবেশে কিছু উপাদান রয়েছে, তার মধ্যে থেকে আমাদের সিলেবাসে আছে প্রাকৃতিক পরিবেশ। কারণ সিলেবাসে মেনশন করেই দিয়েছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ আমাদের সিলেবাসে রয়েছে। তো এই যে প্রাকৃতিক পরিবেশটা কি? যেসব জিনিস আমরা প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি, যে উপাদানগুলি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, সেটাই হলো প্রকৃতিক উপাদান বা প্রাকৃতিক উপাদান। সেই প্রাকৃতিক পরিবেশের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। কি কি? একটা হলো অজৈব উপাদান আর একটা হলো জৈব উপাদান। তো অজৈব উপাদান কোনটা? দেখো, অজৈব উপাদান হোক আর জৈব উপাদান হোক, দুইটাই কিন্তু আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি, আমরা এনভায়রনমেন্ট থেকে পেয়ে থাকি। কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স হলো অজৈব অজৈব উপাদানটা কি? এটা আমরা প্রকৃতি থেকে পাই, কিন্তু এটার মধ্যে কোনো জীবের বা প্রাণের কোনো অস্তিত্ব নেই, মানে এটা সজীব না। পাই কিন্তু আমরা পরিবেশ থেকে, প্রকৃতি থেকে, কিন্তু এটা সজীব বস্তু নয়, বা এটা আমাদের প্রাণের কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে জৈব উপাদান হলো এটা আমরা প্রকৃতি থেকে পাই, প্লাস এটা আমাদের প্রাণেরও সংস্থার আছে, প্রাণেরও অস্তিত্ব আছে। তো বেসিক্যালি প্রাকৃতিক উপাদান কোনগুলি? যেগুলো আমরা প্রাকৃতি থেকে পেয়ে থাকি সেগুলি হলো প্রাকৃতিক উপাদান। আর এই প্রাকৃতিক পরিবেশের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করেছে, অজৈব উপাদান আর জৈব উপাদান। অজৈব উপাদান হলো প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু তার মধ্যে জীবের কোনো অস্তিত্ব নেই। আর জৈব উপাদান হলো এটাও প্রকৃতি থেকে পেয়ে থাকি, কিন্তু এটার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। তো এখন আমরা এক এক করে অজৈব উপাদান আর জৈব উপাদান দেখে নেব। তো অজৈব উপাদানের মধ্যে যে পার্টগুলি আমরা দেখব, একটা হলো শিলামণ্ডল, তারপর বায়ুমণ্ডল, তারপর আসবে ভারীমণ্ডল। তো এই যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, ভারীমণ্ডল, এগুলি কি? এগুলি কিন্তু আমরা প্রকৃতি থেকেই পেয়ে থাকি। যেরকম ধরো শিলা ধরো আমি বললাম আগ্নেয় শিলা, এটা প্রকৃতি থেকেই পেয়ে থাকি, কিন্তু এটা আমাদের কোনো জীবের কোনো অস্তিত্ব নেই। সেমভাবে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে যে জল রয়েছে বা বায়ুমণ্ডলে যে বায়ু রয়েছে, এগুলি কি? এটা কিন্তু প্রকৃতি থেকে আমরা প্রাপ্ত, প্রকৃতি থেকেই পাচ্ছি, কিন্তু এটার মধ্যে জীবের কোনো অস্তিত্ব নেই। তো এটা হলো অজৈব উপাদান। এই যে শিলামণ্ডলের মধ্যে কী কী আসবে বা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে কী কী আসবে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। আর বাকি জৈব উপাদান কি? জৈব উপাদানটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বভোজী আর একটা হলো পরভোজী। স্বভোজী কি, পরভোজী কি, তার এক্সাম্পল কি, সবটাই আমি বলবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম আমি স্টার্ট করছি অজৈব উপাদান। ওকে, তো অজৈব উপাদানটা আগে স্টার্ট করছি। সো এখানে রয়েছে অজৈব উপাদান। অজৈব উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল আর ভারীমণ্ডল। তো প্রথমে শিলামণ্ডলটা স্টার্ট করছি। শিলামণ্ডলটা কি বেসিক্যালি যে শিলা চ্যাপ্টারটা আমরা যেখানে পড়ে এসেছি, শিলা, ভূমিরূপ, এগুলিই কিন্তু মানে এই যে
পর্বত, মালভূমি, সমভূমি 3 ধরনের ভূপ্রকৃতি রয়েছে। কি রয়েছে? মানে এটার মধ্যে কি পর্বত, মালভূমি, সমভূমি। আমরা যখন জিওমরফিক প্রসেস চ্যাপ্টারের মধ্যে ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ পড়েছিলাম, সেটার মধ্যেই কিন্তু এটা পড়েছিলাম। ওইটা কি যে পর্বত, মালভূমি, সমভূমি গঠিত হয়েছে কি দিয়ে গঠিত হয়েছে? শিলা দিয়ে গঠিত হয়েছে। তো যেহেতু শিলা দিয়ে গঠিত হয়েছে তার জন্য এটাকে কি বলা হয়? শিলামণ্ডল। তো এই পর্বত কোনটা? ধরো 900 মিটার বা তার থেকে বেশি উচ্চতায় অবস্থিত হলে সেটা হলো পর্বত, আর 300 থেকে বেশি আর 900 থেকে কম হলে সেটা হবে মালভূমি, আর 300 মিটারের কম বা ভূপৃষ্ঠ সমান সমান রয়েছে তাহলে সেটা হবে সমভূমি। কারণ ভূপ্রকৃতি বা ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়: সমভূমি, মালভূমি, পর্বত। সমভূমিটা হলো যেটা মানে ভূপৃষ্ঠ থেকে বা 300 মিটার পর্যন্ত, 300 মিটার পর্যন্ত। মালভূমি হলো 300 মিটারের বেশি, আবার 900 মিটারের কম। আর পর্বতটা কি? পর্বত হলো 900 মিটার বা তার থেকে বেশি, ওইটা হলো পর্বত। তারপর পর্বতের মধ্যে আবার যেরকম 4টা পার্ট রয়েছে, ফর এক্সাম্পল ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। তো এইগুলির মধ্যে আবার এক্সাম্পল রয়েছে, যেরকম পর্বতের একটা এক্সাম্পল হলো হিমালয় পর্বত, বা মালভূমির একটা এক্সাম্পল হলো যেরকম পামির মালভূমি। তো এরকম বিভিন্ন এক্সাম্পল রয়েছে, এগুলি পার্ট রয়েছে যেটা আমি ক্লাসের মধ্যে ডিসকাস করেছি, কারণ আমাদের সিলেবাসে একটা পার্ট রয়েছে, তোমরা দেখবে জিওমরফিক প্রসেস চ্যাপ্টারের মধ্যে রয়েছে ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, সেই চ্যাপ্টারে এটা ডিটেলসে আলোচনা করা হয়েছে। ওকে, তো এটা হলো শিলামণ্ডলের পার্ট, যেটা রয়েছে কি ভূমিরূপ। তারপর রয়েছে কি? তারপর রয়েছে শিলামণ্ডলের আরেকটা পার্ট, শিলা। ওকে, শিলা, এই যে রক্স। আমরা যখন রক্স অ্যান্ড টাইপস পড়েছিলাম, শিলা চ্যাপ্টারটা পড়েছিলাম, 4 নাম্বার কি 5 নাম্বার চ্যাপ্টারটা ছিল, সেখানে কিন্তু পড়েছি যে শিলা কয় ধরনের হয়ে থাকে। শিলা 3 ধরনের হয়ে থাকে। কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এই 3 ধরনের শিলা রয়েছে। এগুলি কিভাবে গঠিত হয়? পৃথিবীর অভ্যন্তরে, মানে পৃথিবীর ভিতরে ধরো জ্বলন্ত ম্যাগমা রয়েছে, এই জ্বলন্ত ম্যাগমাগুলি উপর দিকে এসে ভূপৃষ্ঠকে ভেদ করে এইভাবে বাইরে বেরিয়ে যায়। যখন বাইরে বেরিয়ে যায় তখন এটা হয়ে যায় লাভা। এখন বাইরে ওয়েদারের কারণে এই লাভাটা জমে এটা কঠিন শিলায় পরিণত হয়, তখন এটা হয় আগ্নেয় শিলা। আর এই আগ্নেয় শিলা ওয়েদারের কারণে, যে ওয়েদার ঠান্ডা, গরম, বৃষ্টি, এরকম বিভিন্ন কারণে কি হয়, ছোট 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 টুকরায় পরিণত হয়। আর এই টুকরাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ধরো বাতাসে বা জলে, সমুদ্রের জলে, নদীর জলে, বিভিন্ন মানে জলের সাথে বা বৃষ্টির জলের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গিয়ে জলের নিচে, ধরো কোনো একটা সমুদ্রের নিচে, পুকুরের নিচে বা ধরো নদীর নিচে, এগুলি কি হয়, এগুলি জমতে থাকে, জমে এগুলি এক একটা এরকম লেয়ার হয়ে যায়, এক একটা স্তর হয়ে যায়। যখন এটা লেয়ার হয়ে যায়, জলের নিচে থাকে, কোমল শিলা হয়, তখন এটা হয় পাললিক শিলা। আর এই আগ্নেয় শিলা আর পাললিক শিলার মধ্যে যখন খুব বেশি চাপ দেওয়া হয় এবং তাপ দেওয়া হয়, তখন এটা চেঞ্জ হয়ে নতুন একটা শিলারূপে পরিণত হয়। ওই যে নতুন চেঞ্জেসটা আসে সেটা হলো কি রূপান্তরিত শিলা। তো এইভাবে করে 3 ধরনের শিলাটা কিন্তু গঠিত হয়। এখন আগ্নেয় শিলা কি উদাহরণ, পাললিক শিলা, রূপান্তরিত শিলা কি উদাহরণ রয়েছে, সেটা কিন্তু শিলা চ্যাপ্টারে ডিসকাস করেছি। তো অজৈব উপাদানের মধ্যে প্রথম পার্টটা হলো শিলামণ্ডল। শিলামণ্ডলের মধ্যে আমরা কি কি দেখেছি? ভূমিরূপ দেখলাম আর শিলা দেখলাম। আর ভূমিরূপ আর শিলা আলাদাভাবে চ্যাপ্টারের সিলেবাসে রয়েছে, তো এটার জন্য আলাদাভাবে ক্লাসেসও দেওয়া হয়েছে। যারা দেখোনি তোমরা দেখে নেবে, ক্লাসগুলো সিকোয়েন্সে দেখলেই তোমাদের সুবিধা হবে। এটা গেল শিলামণ্ডল। তারপর অজৈব উপাদানের আরও 2টা পার্ট রয়েছে, তার মধ্যে একটা হলো বায়ুমণ্ডল। তো বি নাম্বার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলটা কি? অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ার চ্যাপ্টারও কিন্তু আমরা অলরেডি পড়েছি। এই যে বায়ুমণ্ডল পার্টটা দেখবো, আমাদের জন্য নতুন কিছু নয়, কারণ অলরেডি আগে পড়েছি এটা। বায়ুমণ্ডল অর্থাৎ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারটা কি? এটা হলো বলতে পারো পৃথিবীর গ্যাসীয় আবরণ। ধরো এটা পৃথিবী রয়েছে, পৃথিবীর এই আশেপাশে কিছু গ্যাসীয় আবরণ রয়েছে যেটা অদৃশ্য, এটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এটা এক্সিস্ট করছে, এটা আমরা অনুভব করতে পারি। গ্যাসীয় আবরণ রয়েছে যেটা পৃথিবীকে এইভাবে বেষ্টন করে, পৃথিবীর চারদিকে এভাবে বেষ্টন করে আছে, একটা লেয়ারে, ধরো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা এরকম লেয়ারে লেয়ারে এগুলি বেষ্টন করে আছে। আর এগুলিকে বলা হয়, এই যে এগুলি যে গঠিত হয়েছে এগুলিকে বলা হয় বায়ুমণ্ডল। আর এই যে বায়ুমণ্ডলটা গঠিত হয়েছে, এগুলি কিছু উপাদান দিয়ে গঠিত হয়েছে। কি কি উপাদান দিয়ে গঠিত হয়েছে? যেরকম বিভিন্ন গ্যাসীয় মিশ্রণ, জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলি দিয়ে কিন্তু বায়ুমণ্ডলটা গঠিত হয়েছে। তো এই বায়ুমণ্ডলে প্রথমে আমরা দেখে নেব বায়ুমণ্ডলের উপাদান। এটার জন্য কিন্তু আলাদা ক্লাস আমি দিয়েছি। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে। বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে যেরকম নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে, আর অন্যান্য কিছু উপাদানও আছে। তার মধ্যে নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে। কত? প্রায় 78% হলো নাইট্রোজেন। অক্সিজেন হলো প্রায় 20.9%, বা বলতে পারি আমরা প্রায় 21%। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্যাস হলো অক্সিজেন। তারপর কার্বন ডাইঅক্সাইড প্রায় 0.03%। এটা অনেকটা কম, কিন্তু এত কম থাকা সত্ত্বেও এটা খুবই একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপর হচ্ছে আর্গন। আর্গন রয়েছে
রয়েছে খুবই কম, প্রায় 0.9%। আর এগুলি ছাড়া অন্যান্য আরও কিছু রয়েছে, যেরকম নিয়ন, ওজোন, মিথেন প্রভৃতি এরকম গ্যাস রয়েছে। আর তার মধ্যে থেকেই যে আর্গন, নিয়ন, ওজোন, মিথেন এগুলি কি, এগুলিকে আবার নিষ্ক্রিয় গ্যাসও কিন্তু বলা হয়। তো এগুলি হলো কিছু গ্যাসীয় মিশ্রণ, এগুলি দিয়ে কিন্তু বায়ুমণ্ডল উপাদানটা গঠিত হয়েছে। আর এই গ্যাসীয় উপাদান ছাড়া আরও কিছু রয়েছে, যেরকম জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে। তো বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ, জলীয় বাষ্প, ধূলিকণা এগুলি দিয়ে বায়ুমণ্ডলটা গঠিত হয়। তো এটাই হলো বায়ুমণ্ডল উপাদান বা কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। ওকে, তো আশা করি বায়ুমণ্ডল এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। আর তাছাড়া এটা ডিটেলসে ক্লাস কিন্তু দেওয়া রয়েছে। তারপর বায়ুমণ্ডলে আরও কিছু পার্ট রয়েছে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটার জন্য আলাদাভাবে টপিক রয়েছে আর আলাদাভাবে ক্লাসও দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই যে বলেছিলাম এটা হলো পৃথিবী চারদিকে বেষ্টন করে আছে বায়ুমণ্ডলটা, তার মধ্যে কিছু স্তরে স্তরে রয়েছে, লেয়ার হিসাবে রয়েছে। তো ওই যে স্তরগুলি রয়েছে এগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো রাসায়নিক গঠন অনুসারে আর একটা হলো উষ্ণতা তারতম্য অনুসারে। তো প্রথমে আমরা রাসায়নিক গঠন অনুসারে দেখে নিই। রাসায়নিক গঠন অনুসারে আবার দুই প্রকার, কি, একটি হলো সমমণ্ডল বা এটা আরেকটা নাম হলো হোমোস্ফিয়ার, আর আরেকটা হলো বিষমমণ্ডল। বিষমমণ্ডলে আরেকটা নাম হলো কি, হেটেরোস্ফিয়ার। তো প্রথমেই সমমণ্ডলটা কি, 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা ওইটাকে বলা হয় সমমণ্ডল। মানে আমাদের যে ভূপৃষ্ঠের যে বায়ুমণ্ডলের স্তরগুলি রয়েছে, ধরো এটাও বায়ুমণ্ডলের স্তর, ওকে, এটা হলো ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে ধরো এখানে রয়েছে এটা 20, এটা রয়েছে 50, এটা রয়েছে 80। তো এরকম করে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে ওই জায়গাটাকে বলা হয় সমমণ্ডল। আর সমমণ্ডলের মধ্যে 3টা স্তর রয়েছে, কি কি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, যেগুলিকে উষ্ণতা তারতম্যে ভাগ করা হয়েছে। ওকে, তো এটা গেল সমমণ্ডল। তো সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে বা 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপর রয়েছে এই বিষমমণ্ডলটা কি, দেখো বিষমমণ্ডলটা 90 থেকে, মানে আগেরটা ছিল কত, 0 থেকে 90, আর এখন হবে 90 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 90 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলো বিষমমণ্ডল। এই বিষমমণ্ডলকে আবার এই স্তরগুলিকে আবার 4টা স্তরে ভাগ করা হয়েছে, কি কি, প্রথমে হলো আণবিক নাইট্রোজেন স্তর, আর এটা হলো 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। ধরো এটা হলো 90 আর এটা হলো 10,000 কিলোমিটার পর্যন্ত এটা রয়েছে। তো এই 90 থেকে ধরো এখানে 200 রয়েছে, তো 90 থেকে 200 পর্যন্ত এটা হলো আণবিক নাইট্রোজেন স্তর। আর এই স্তরের মধ্যে নাইট্রোজেন স্তরের প্রাধান্য দেখা যায়, তার জন্য এটার নাম দিয়েছে আণবিক নাইট্রোজেন স্তর। তারপর হলো আণবিক অক্সিজেন স্তর, এখানে অক্সিজেন স্তরের প্রাধান্য রয়েছে, যে 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত হলো আণবিক অক্সিজেন স্তর। তারপর রয়েছে হিলিয়াম স্তর, তো এই স্তরে হিলিয়াম স্তরের প্রাধান্য দেখা যায়। হিলিয়াম স্তর হলো অক্সিজেন স্তরের পরেরটা, মানে 1100 থেকে প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটা হলো হিলিয়াম স্তর। তারপর রয়েছে হাইড্রোজেন স্তর হলো যে 3500 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা সেটা হলো হাইড্রোজেন স্তর। তো এটা গেল বিষমমণ্ডল। তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের মধ্যে দুইটা, একটা হলো রাসায়নিক গঠন আর একটা উষ্ণতা তারতম্য অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে দুই প্রকার, সমমণ্ডল আর বিষমমণ্ডল। সমমণ্ডল 0 to 90%, 90 কিলোমিটার, আর বিষমমণ্ডল হলো 90 to 10,000 কিলোমিটার, তার মধ্যে থেকে এই 4টা রয়েছে। এখন আমরা দেখব যে 2 নাম্বারটা রয়েছে উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতা তারতম্য অনুসারে মেইনলি 5 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে থেকে আবার আরও একটা এক্সট্রাও রয়েছে। তো টোটাল আমরা বলতে পারি 6টা, মেইনলি 5টা আর একটা এক্সট্রা। তো প্রথমেই রয়েছে কি, ট্রপোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় এটা 18 কিলোমিটার হবে, মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 18-20 কিলোমিটার মতন। কারণ কিছু বইয়ে দেখবে 16 পাবে, 18 পাবে, এটা একটু অপশন বুঝে আনসার করবে, মানে বলতে পারো প্রায় যে 18-20 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ারটা অবস্থিত। ওকে, তো ট্রপোস্ফিয়ারটা আমরা যদি দেখি একটা পিকচারের সাহায্যে, যদি আমি দেখি, ধরো ওয়েট এ সেকেন্ড, ওকে, সো এটা ধরো, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা হলো ভূপৃষ্ঠ। ওকে, ভূপৃষ্ঠ থেকে প্রায় এটা ধরো 18 কিলোমিটার, 18-20 কিলোমিটার। তো এই অঞ্চলটা হলো কি ট্রপোস্ফিয়ার। তো ভূপৃষ্ঠ থেকে একদম নিচে, তো আমরা বলতে পারি সবচেয়ে নিচের স্তর কোনটা, ট্রপোস্ফিয়ার, এটা হলো প্রথম স্তর, সবচেয়ে নিচের স্তর। আর এই স্তরের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি জিনিস, বেশি গ্যাসীয় আবরণ, জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা যা কিছু রয়েছে এই ট্রপোস্ফিয়ার স্তরেই দেখা যায়। তার জন্য কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরটা খুবই ভারী থাকে। সবচেয়ে ভারী স্তরও কিন্তু ট্রপোস্ফিয়ার স্তর। যদি বলা হয় কোন স্তরের মধ্যে যে বৃষ্টিপাত হয়ে থাকে, তখন হবে ট্রপোস্ফিয়ার, আর এটার মধ্যে ম্যাক্সিমাম জিনিস হয়ে থাকে। তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরের স্তরটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আর ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা স্তর রয়েছে, ওই জায়গাটাকে বলা হয় ট্রপোপোজ। প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মানে ট্রপোস্ফিয়ারের এই জায়গাটা
কি ট্রপোপজ তারপরে হলো স্ট্র্যাটোস্ফিয়ার হলো মানে এই যে ট্রপোপজ থেকে 50 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট দেখা যায়, সেটা হলো ওজোন গ্যাস। সেটা কি? ওজোন গ্যাস। আর এই ওজোন গ্যাসটা কিন্তু আমাদের কি পৃথিবীর জীবকুলকে রক্ষা করছে, প্রোটেক্ট করছে। কিভাবে প্রোটেক্ট করছে? সূর্য থেকে, সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, যখন সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাবে এই যে ভূপৃষ্ঠের মধ্যে, যে বায়ুমণ্ডলের মধ্যে যে স্তরগুলি রয়েছে এগুলিকে কিন্তু ভেদ করে সূর্যের আলোটা আসছে, সূর্যের তাপটা এসে আমাদের এখানে পৌঁছচ্ছে। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাস থাকাতে সূর্য থেকে এক ধরনের অতি বেগুনি রশ্মি, মানে যেটা খুবই ক্ষতিকর একটা অতি বেগুনি রশ্মি বা ইউভি রেস আমাদের এখানে আলোটা এসে পৌঁছায়। কিন্তু যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসটা থাকে, ওই ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটা কিন্তু ওইখানে মানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসেই ওইখানে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠের মধ্যে এত বেশি এসে পৌঁছতে পারে না, আর সেটা থেকে কিন্তু আমাদেরকে ওজোন গ্যাসটা প্রোটেক্ট করছে। আর আমাদের জন্য জীবকুলের জন্য, ভূপৃষ্ঠের জীবকুলের জন্য এই সূর্যের অতিবেগুনি রশ্মিটা খুবই ক্ষতিকর। তো এটা যদি ডিরেক্টলি পড়তো অনেক স্কিন ক্যান্সার, স্কিন ডিজিজ, বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হতো। আর এই ওজোন লেয়ারটা রয়েছে সেটা কিন্তু কি করছে, আমাদেরকে প্রোটেক্ট করছে কি থেকে? সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে। আর এটা যেহেতু এই ওজোন গ্যাসটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পাওয়া যায়, তার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হলো ওজোনোস্ফিয়ার। আর আরেকটা জিনিস, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু কোনো ঝড় ঝঞ্ঝা, মেঘ বৃষ্টি থাকে না, সে কারণে এটা খুবই শান্ত থাকে, তার জন্য এটাকে শান্তমণ্ডলও বলা হয়। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তরটা কি? পরের স্তরটা হলো মেসোস্ফিয়ার। তো 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা, এটা হলো মেসোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ার স্তরটা হলো সবচেয়ে শীতলতম স্তর। এই স্তরটা আমাদের সবচেয়ে শীতলতম স্তর। আর এই স্তরেই কিন্তু এই যে উল্কাপিণ্ডগুলি ছুটে আসে পৃথিবীর দিকে, এই স্তরে এসে কিন্তু এখানে পুরো একদম ছাই হয়ে যায়। তারপর মেসোস্ফিয়ারের পরের স্তরটা হলো এই যে 80 থেকে প্রায় 400-500 কিলোমিটার আমরা বলতে পারি, এই স্তরটা হলো থার্মোস্ফিয়ার। আর এই থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক আয়ন পাওয়া যায়, তার জন্য এই স্তরের আরেকটা নাম হলো আয়নোস্ফিয়ার। তারপর রয়েছে আয়নোস্ফিয়ারের পরের স্তরটা হলো এক্সোস্ফিয়ার, যেটা যে 400 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম এগুলি পাওয়া যায়। তো এটা গেল এক্সোস্ফিয়ার। তো এই 5টা হলো মিনি। 5টা ছাড়া আরেকটা রয়েছে কি? ম্যাগনেটোস্ফিয়ার হলো এক্সোস্ফিয়ারের পরের স্তরটা, মানে 10,000 কিলোমিটার পরে যে জায়গাটা রয়েছে ওইটা হলো ম্যাগনেটোস্ফিয়ার কতটুকু পর্যন্ত আছে এটা এখন পর্যন্ত এক্সাক্ট বলা যায়নি, এটা গিয়ে আস্তে আস্তে মহাশূন্যে মিশে গেছে। আর এই ম্যাগনেটোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব পড়ে না। তো এইগুলি গেল উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আরও ডিটেলসে জানতে গেলে তোমরা আগের ক্লাসগুলি দেখবে, কারণ সেখানে একদম ডিটেলসে বোঝানো হয়েছে। ওকে, সো এটা গেল কি? বায়ুমণ্ডল। এখন 3 নাম্বারটা রয়েছে অজৈব উপাদানে বাড়িমণ্ডল। ভারীমণ্ডলটাকে এটা হলো হাইড্রোস্ফিয়ার। ভারীমণ্ডলের চ্যাপ্টারটাও কিন্তু আমাদের রয়েছে হাইড্রোস্ফিয়ার, যেটার মধ্যে আমরা সমুদ্র স্রোত আর জোয়ার বাটা দেখেছি। তো যারা ওইটা দেখে নিতে পারো। তো বায়ুমণ্ডল বেসিক্যালি জলের পার্ট, এখানে জলের কথা বলা হয়েছে। সাগর, মহাসাগর, হ্রদ, নদী, খাল, বিল প্রভৃতি নিয়ে গঠিত। পৃথিবীর জলভাগ রয়েছে এই যে 71%, আর স্থলভাগ রয়েছে 29%। মানে পৃথিবীর মধ্যে 100% থেকে 71% জলই আছে, আর বাকি 29% স্থল রয়েছে। আর এই 71-এর মধ্যে 71% জল আছে। টোটাল জলটার মধ্যে সমুদ্রের জলই হলো 97%, যেটা খাওয়ার যোগ্য নয়, যে পান করার যোগ্য নয়। মেরু, তুষার ও হিমবাহে রয়েছে 2%, আর বিভিন্ন হ্রদ, নদী, পুকুর, ঝর্ণা, ভূগর্ভে রয়েছে প্রায় 1%। মানে বেসিক্যালি বলতে পারো এই এতগুলোর মধ্যে 100% থেকে 97 তো শুধু সমুদ্রের জল। তারপর যেই যে বরফ টরফ থাকে এগুলি থেকে 2%, আর বাদ বাকি যে 1% আছে নদী, পুকুর, ঝর্ণা এগুলিতে পাওয়া যায়, ওইটা হলো মাত্র 1%। আর এই 1%ই কিন্তু হলো পান করার যোগ্য। তার জন্যই তো বলা হয় জলের অপচয় করা ঠিক না, জল খুবই কম আছে, কারণ পান করার জল খুবই কম, পানীয় জল খুবই কম, এই মাত্র 1% রয়েছে। তো এটা হলো কি? বায়ুমণ্ডল। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রাকৃতিক পরিবেশের যে উপাদান রয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা হলো অজৈব আর একটা জৈব। অজৈবের মধ্যে রয়েছে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। তো অজৈবটা আগে স্টার্ট করেছি। তো অজৈবের মধ্যে প্রথম রয়েছে শিলামণ্ডল, সেটা দেখলাম। বায়ুমণ্ডল দেখলাম, বায়ুমণ্ডলের মধ্যে তার উপাদান, তার স্তর বিন্যাসগুলি দেখলাম রাসায়নিক গঠন অনুসারে আর উষ্ণতা তারতম্য অনুসারে। তারপর বায়ুমণ্ডল দেখলাম, জলের পার্ট। এখন আমরা দেখব জৈব উপাদান, লাস্ট পার্টটা জৈব উপাদান। অজৈব উপাদান কমপ্লিট করলাম, এখন জৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে দুইটা পার্ট রয়েছে। কি? একটা হলো স্বভোজী আর একটা পরভোজী। স্বভোজী কি? এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না। স্বভোজী হলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আর স্বজীবী আবার দুই প্রকার, কি? আলোকজীবী এবং অনালোক জীবী। আর পরভোজী কি? পরভোজী হলো এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না,
পরভোজী 3 প্রকার, মানে স্বভোজী কি ছিল, নিজের খাদ্যটা নিজেই তৈরি করতে পারে। আর পরভোজীটা হলো কি, পরভোজী নিজের খাদ্যটা নিজে তৈরি করতে পারে না, এরা অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। তো এই পরভোজীকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, কি, মৃতজীবী, তারপর হলো পরজীবী আর একটা জৈবযোগ জীবী। মৃতজীবীর একটা উদাহরণ হলো ছত্রাক, পরজীবীর উদাহরণ হলো কৃমি, আর জৈবযোগ জীবীর উদাহরণ হলো মানুষ, ছাগল, গরু, এগুলি হলো কি জৈবযোগ জীবী উদাহরণ। ওকে, তো আমরা এই যে মানুষ, আমরা কিসের মধ্যে পড়ি, পরভোজী, জৈব উপাদানে পরভোজীর মধ্যে পড়ি। আর এই পরভোজীর মধ্যে কোন পার্টটা, সেটা হলো জৈব যৌগ জীবী। ওকে, তো আশা করি স্বভোজী আর পরভোজী পার্টটা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। তো আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তাছাড়া তোমাদের নোটসের প্রয়োজন হলে, ক্লাসেসের প্রয়োজন হলে, মক টেস্টের প্রয়োজন হলে, যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো কোশ্চেন আনসারের মধ্যেই রয়েছে, পরিবেশের যে সমস্ত প্রাণবিহীন উপাদান জীবের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরিহার্য তাদের বলা হয় প্রাকৃতিক ও ভৌত পরিবেশ। কি বলা হয়, প্রাকৃতিক ও ভৌত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের অন্য নাম ভৌত পরিবেশ বা অজীব পরিবেশ। নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের রূপ, শিলামণ্ডলীয় পরিবেশ, বায়ুমণ্ডল পরিবেশ, বায়ুমণ্ডলীয় পরিবেশ, এই সবগুলি কিন্তু প্রাকৃতিক পরিবেশেরই রূপ। নিচে কোনটি সঠিকভাবে বিন্যস্ত, শিলামণ্ডলটা কঠিন হয়, হ্যাঁ শিলামণ্ডলটা কি হয়, কঠিন হয়। ভারীমণ্ডল মানে জলের পার্ট, যেটা লিকুইড হয়, তরল হয়। আর বায়ুমণ্ডলটা কি হয়, বায়ু। ওকে, বায়ু। নেক্সট রয়েছে শিলামণ্ডলের উপরের অংশকে কি বলা হয়, শিলামণ্ডলের উপরের অংশকে বলা হয় ভূত্বক। ভূত্বক, আমরা যখন ইন্টেরিয়র অফ দ্য আর্থ পড়েছিলাম, সেখানে কিন্তু এটা ডিটেলসে পড়েছিলাম, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সবটাই। নিচে কোনটি রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলার একটা উদাহরণ হলো স্লেট। স্লেট হলো একটি রূপান্তরিত শিলা। তারপর রয়েছে পাললিক শিলা, যেরকম নিস, চুনাপাথর, ডোলোমাইট, এগুলি হলো কিছু পাললিক শিলার উদাহরণ। তারপর রয়েছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা উদাহরণ ব্যাসল্ট, তারপর রয়েছে পেরিডোটাইট, গ্রানাইট, এগুলি হলো আগ্নেয় শিলার কিছু উদাহরণ। নিশারী শিলা বা ক্ষারীয় শিলা, নিশারী শিলা কি, এটা কিন্তু আগ্নেয় শিলারই পার্ট। আগ্নেয় শিলা 2 প্রকার, একটা হলো উদ্ভিদী আর একটা নিশারী। ওকে, তো ওই নিশারীটা কোনটা, ধরো কি হলো, এটা হলো ভূপৃষ্ঠটা। এখন ভূ অভ্যন্তরে জ্বলন্ত ম্যাগমা রয়েছে, এগুলি বাইরে বেরিয়ে গেছে, যেটা বাইরে বেরিয়ে গেছে, ভূপৃষ্ঠকে ভেদ করে বেরিয়ে গেছে, এটা নিশারী শিলা। আর কিছু জ্বলন্ত ম্যাগমা আছে ভূপৃষ্ঠেই, নিচেই এটা আটকে রয়েছে আর বেরোতে পারেনি, ওইটা হলো উদ্ভিদী শিলা। তো এই যে নিশারী শিলা একটা এক্সাম্পল হলো বেসল্ট, নিশারী শিলা একটা এক্সাম্পল কি, বেসল্ট। তারপর রয়েছে নিচের কোনটি অতি ক্ষারীয় শিলা, এই যে পেরিডোটাইট হলো একটি অতি ক্ষারীয় শিলার উদাহরণ। তারপর রয়েছে সংঘাত শিলা, বেলে পাথর একটি সংঘাত শিলা। কোনটি যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা, এই যে কংগ্লোমারেট, এটা হলো একটি যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। যান্ত্রিক উপায়ে হলে অবভিয়াসলি কি হবে, তো এটার মধ্যে জলের প্রয়োজন হবে। তারপরে রয়েছে কি, সূর্যের আলো প্রয়োজন হবে। তারপর রয়েছে রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা, যেখানে জলের প্রয়োজন হয়, এটা হবে কি, ডোলোমাইট। এখন যান্ত্রিক উপায় বা রাসায়নিক উপায় কি, এটা তোমরা পেয়ে যাবে আওয়ার চেঞ্জিং আর্থ, ওয়েদারিং এন্ড ইরোশনের ক্লাসের মধ্যে। নেক্সট, নিচে কোনটি মৃত্তিকা কণা, মৃত্তিকা কণা হলো যেরকম বালি, উপলি, কাকর, কর্দম, এগুলি হলো মৃত্তিকা কণা। মৃত্তিকা জলজ জড় উপাদান, এই যে মহাকর্ষ জল ও কৌশিক জল, কলাকষা জল, সংযুক্ত জল। মৃত্তিকা উদ্ভিদ সজীব উপাদান হলো শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, তারপর অ্যাক্টোমাইটিস। মৃত্তিকা প্রাণীজ সজীব উপাদান, এই যে প্রোটোজোয়া এবং মেরুদণ্ডী, তারপর রয়েছে এনিলিডা, মোলাস্কা এবং যে অ্যার্থোপোডা। মৃত্তিকাস্থিত যে জলকে উদ্ভিদ ব্যবহার করতে পারে সেটি হলো কৌশিক জল। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ অংশে মহাসাগর রয়েছে, 97, কত রয়েছে, 97। জল নির্ভর চাষ হলো যে সিউড বা সামুদ্রিক উদ্ভিদ, ঝিনুক, শামুক, এগুলি চাষ করার জন্য জলের প্রয়োজন। মহাদেশীয় শিলা কি দ্বারা গঠিত, শিয়াল, অর্থাৎ সিলিকন এবং সিলিকন Si, অর্থাৎ সিলিকন, আর একটা হলো কি অ্যালুমিনিয়াম, সিলিকা এবং অ্যালুমিনিয়াম। আর মহাসাগরীয় হলে সেটা হবে সিমা, অর্থাৎ সিলিকা এবং ম্যাগনেসিয়াম। উদ্ভিদ ও প্রাণী দেহ সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে কাদা জাতীয় পদার্থ সৃষ্টি করে তাকে বলা হয় উজ বা সিন্ধুকর। সমুদ্রে নিমজ্জিত পাহাড়ের চূড়ায় সমতলকে বলা হয় গায়ট। সমুদ্র গর্ভে মালভূমিকে বলা হয় কি, আলবার্টস। পৃথিবী তথা প্রশান্ত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম হলো মারিয়ানা খাত। মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম হলো চ্যালেঞ্জার ডেপথ। আটলান্টিক মহাসাগর গভীরতম খাত কোনটি, এই যে পুয়ের্তো রিকো খাত। এটা হলো প্রশান্ত মহাসাগর, এটা হলো আটলান্টিক মহাসাগর।
পৃথুকা খাত গভীরতম অংশের নাম হলো মিথিউ ডেপথ। ভারত মহাসাগর গভীরতম খাত কোনটি? সন্ধ্যা খাত। আর্দ্রবায়ুজনিত বৃষ্টিহীন অবস্থাকে মৌসুমী বিরতি বলা হয়। কি বলা হয়? মৌসুমী বিরতি। ভারত মহাসাগরের তলদেশে ভূপ্রকৃতিকে 3টি ভাগে বিভক্ত করেছেন। কে করেছেন? জনসন। পাঁচ সংস্থান তথ্য অনুযায়ী ভূত্বক বা পৃথিবীর উপরিভাগে কয়টি প্রধান খাত আছে? 7টি। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের নাম হলো গোন্ডওয়ানা ল্যান্ড। গোন্ডওয়ানা ল্যান্ড। মৃত্তিকা হলো খনিজ পদার্থ ও জৈব পদার্থের একটি জটিল মিশ্রণ। মৃত্তিকা গঠনের প্রাথমিক কারণ হলো 5টি। মৃত্তিকা গঠনের প্রাথমিক কারণগুলি কি? যেরকম প্রাথমিক উপাদান বা ভগ্নস্তূপ, ভূপ্রকৃতি, জলবায়ু, জৈবিক সক্রিয়তা ও সময়, এগুলি হলো মৃত্তিকা গঠনের প্রাথমিক কিছু কারণ। মৃত্তিকা গঠনের প্রাথমিক কারণ হলো নিষ্ক্রিয় নিয়ন্ত্রণ। ভূপ্রকৃতি হলো মৃত্তিকা গঠনের সক্রিয় নিয়ন্ত্রণ। শীতল জলবায়ু অঞ্চলে ব্যাকটেরিয়া বৃদ্ধি কম হয় বলে মৃত্তিকা যেটি জমা হয় তা হলো হিউমাস। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া কোন গাছের শিকড়ে জমা হয়? শিম্ব। নিচে কোনটি প্রাণীটির কারণে বিশেষ করে মৃত্তিকা গঠন বা বুনন এবং রাসায়নিক গঠন নিয়ন্ত্রিত হয়? কেঁচু। মৃত্তিকা সম্পূর্ণরূপে পরিণত হওয়ার সময়কাল হলো, তার নির্দিষ্ট কোনো সময় নেই। নির্দিষ্ট কোনো সময় নেই। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি, তারপর কিছু কোশ্চেন আনসার দেখে নিলাম। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগছে কিনা। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।